আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমরা প্রতিদিনই চিন্তা করি একটু ডিফারেন্ট কিছু করব। কোনো সময় পারি, কোনো সময় পারি না। এই যেমন আজকে এই এপিসোডে যারা ঘটনা শেয়ার করছেন, তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন এই ঘটনাগুলো। আর সেই কারণেই আজকের এই এপিসোডের বৈচিত্র্য অনেক বেশি। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি। শুরু করছি আমাদের আজকের ঘটনাগুলো। আসসালামু আলাইকুম নাসির ভাই, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং ভালোর দলে আছি। আমার নাম মুরসালিম। আমি নোয়াখালী জেলার রাজীবপুর গ্রাম থেকে বলছি। বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি আগে ভূত.com সম্পর্কে জানতাম না। কয়েক মাস আগে আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনেছি ভূত.com সম্পর্কে। তো তার কাছ থেকে শোনার পর আমি ভূত.com শুনি এবং ভূত.com এর একজন ফ্যান হয়ে যাই। এখন আমি নিয়মিত ভূত.com শুনি। তো আমি এখন আপনাদের কাছে দুটা ঘটনা শেয়ার করতে চাই, আশা করি ভালো লাগবে। আমার লেখার মাঝে কোনো ভূত হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা 1। ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার মকিল্লা গ্রামের 1 নং ওয়ার্ডে এবং 2009 সালের এই ঘটনা। তখন আমার ভাই ক্লাস 9-এ পড়ে। আমার ভাই পড়ালেখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং কোনো সময় রাতে মসজিদে থাকতো। তো একদিন মসজিদে থাকার জন্য যেতে চাইল। তখন আমার মা তাকে বলল আজকে না যেতে। তবুও আমার ভাই মাকে কিছু না বলে চলে গেল মসজিদে। মসজিদে যাবার পর এশার নামাজ শেষ করে সে মসজিদে শুয়ে পড়ল এবং সেদিন রাতে ইমাম সাহেব ছিলেন না মসজিদে। তো সে একাই ছিল। ওর ভাই মসজিদে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান সেখানে শুয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দে। শব্দগুলো ছিল এমন যেরকম শব্দ অনেকগুলো মানুষ একসাথে মসজিদের ভেতরে নামাজ পড়লে হয়। তো তার ঘুম ভেঙে যায় এবং সে চোখ খুলে যেটা দেখলো, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো অনেকগুলো অবয়ব একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাদের মুখ বা চেহারা কিছুই দেখা যাচ্ছে না এবং অবয়বগুলো এতই লম্বা যে তাদের মাথা ছাদ পর্যন্ত ঠেকেছে এবং তাদের মধ্যে একজন ইমাম সাহেব হয়ে সামনে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে। আমার ভাই এটা দেখার পরে ভয় পেয়ে চোখ বন্ধ করে রাখলো। 1 সেকেন্ডের জন্য চোখ খুলল না। হঠাৎ সে এলাকার একজন মুরব্বীর কণ্ঠ শুনতে পায়। মুরব্বী বলল, উঠুন ইমাম সাহেব, ফজরের নামাজের সময় হয়েছে, আজান দিন, উঠুন। তো এটা শোনার পর আমার ভাই মনে সাহস পায় এবং চোখ খুলে সে দেখে মসজিদ পুরো ঠান্ডা, সে অবয়বগুলো নেই। মসজিদে এত ঠান্ডা যে এখন মনে হচ্ছে কোনো কিছুই ঘটেনি। আমার ভাই উঠে ফজরের নামাজ শেষ করে বাড়িতে এসে আমার মাকে সব বলে। তো এরপর তার সাথে আর কিছুই ঘটেনি এবং এটাই ছিল তার সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা। ঘটনা 2। এই ঘটনাটি ঘটেছে আমাদের এলাকাতে। আমাদের এলাকা হচ্ছে নোয়াখালী জেলার রাজীবপুর গ্রামে এবং এই ঘটনাটি ঘটেছে 2013 সালে। তখন আমার ভাই কলেজে পড়তো
আগেই বলে রাখছি, আমার ভাই যে সময় মাদ্রাসায় পড়তো তখন সে ছিল অনেক ভদ্র। মানে সে সবসময় পাঞ্জাবি বা জুব্বা গায়ে দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে ইমামতি করত, সবাইকে সম্মান করত, আজে বাজে আড্ডা দিত না। এরপর যখন সে কলেজে ওঠে সে পুরোই পাল্টে যায়। নিয়মিত নামাজ পড়ে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডাও দেয়, তো এইভাবে চলতে থাকে। এরপর তখন সে একটা ড্যান্স স্কুলে ভর্তি হয় এবং কাউকে কিছু না বলে স্কুলে গিয়ে ড্যান্স শেখে। তো একদিন সে স্কুলে যাবে, সেদিন তার স্কুলের টাকা দেওয়ার দিন ছিল। তো সে মাকে বলে কিছু টাকা দিতে। মা টাকা দেয়নি, কারণ তার চলাফেরা এখন অন্যরকম হয়ে গেছে। এরপর সে টাকা দাঁড়িয়ে চলে যায়। তারপর আমার ভাই মায়ের আলমারি থেকে মাকে না বলে একটা সময় টাকা নেয়, ভাবে রাতে এসে পড়বে। এরপর সেদিন রাতে আমার এক জেঠি আম্মা, তিনি আমাদের বাসায় এসেছিলেন, আমাদের ঘরে ছিলেন তিনি। তো জেঠি আম্মা আমার মায়ের রুমে বসে গল্প করছিলেন, আমিও বসেছিলাম তাদের সাথে। ঘটনাটা শুরু হয় তখন আমি খুব ছোট। তো গল্পের মাঝখানে আমি হঠাৎ খেয়াল করি মায়ের রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাই। তার চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে, সে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মাকে বললাম, মা দেখো ভাইয়া এসেছে। মা কিছু বলল না, কারণ ভাইয়া তাকে না বলে টাকা নিয়ে গেছে, তাই মা রাগ করে আছে। এরপর ভাই তার রুমে গিয়ে শুয়ে পড়লো। হঠাৎ আমরা শুনতে পেলাম ভাইয়া চিৎকার করে বলছে, মা মা আমার মাথা চলে যাচ্ছে, মাথায় পানি দেন। মা তখনও কিছু বলছে না, কারণ মার রাগ তখনও পড়েনি। এরপর ভাইয়া আবারও চিৎকার করে বলল, মা মাথায় পানি দেন, চলে যাচ্ছি। এটা শুনে মা আমার বোনকে বলল, যা তোর ভাইয়ের মাথায় পানি দিয়ে আয়। এরপর আমার বোন গেল তার মাথায় পানি দিতে। কিছুক্ষণ পর আবারও শুনতে পেল ভাইয়ের কণ্ঠ, মা হ্যাঁ আপনি কোথায়? তাড়াতাড়ি আমার মাথায় পানি দিন, হ্যাঁ আমার মাথা জ্বরে যাচ্ছে। এটা শোনার পর আমি ভাইয়ের রুমে গেলাম, দেখি বোন তো তার মাথায় পানি দিচ্ছে, তবুও ভাই বলছে পানি দিতে। এরপর আমার বোন বলল, আমি তো মাথায় পানি দিচ্ছি ভাই। এরপর সে কতক্ষণ চুপ করে রইল। তারপর আবার বলল, মা আপনি কোথায়? আপনি আমার কাছে আসুন, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি আপনাদেরকে ছেড়ে। এটা শোনার পর মা দৌড়ে গেল তার রুমে এবং বলল, কি হয়েছে বাবা, তুই এরকম করছিস কেন? তারপর আমার ভাই বলল, মা কোথায়? আমার কাছে এসো মা, তুমি আমার বুকে এসো, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। এটা শুনে আমার মা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে এবং বাড়ি, কি হয়েছে বাবা তোর, তুই এরকম করছিস কেন? আমি তো তোর কাছেই আছি। তো মায়ের চিৎকার শুনে বাড়ির সবাই আমাদের ঘরে চলে আসে। তখন আমার ভাই বলল, আমি চলে যাচ্ছি। মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভাই তখনও বলছে, তোমার কাছে এসো মা, আমার বুকে এসো, আমি চলে যাচ্ছি। আবার বলল, মা আমি কিছু দেখছি না, আমি তোমাদেরকে দেখছি না, আমার চোখে সব অন্ধকার। এরপর সবাই মিলে ভাইকে ধরে আমাদের সামনে রুমে নিয়ে আসে। আমার বড় ভাই আমার মেজো ভাইকে ডাকতে লাগলো, আর মেজো ভাইয়ের নাম ছিল শিপন। বড় ভাই বলল, শিপন তুই কই, তুই আমাকে চাই। তখন মেজো ভাই তার কাছে যায়, সে আবার বলে, শিপন আমি চলে যাচ্ছি, তুই সবাইকে দেখে রাখিস, মাকে দেখে রাখিস। এটা শুনে মেজো ভাইও কাঁদতে লাগলো। এরপর আমার বোন আমার বাবাকে ফোন করে, আমার বাবা তখন বাড়িতে ছিল না, ঢাকায় ছিল। তো বাবা বলল সকালে আসবে, এত রাতে আসতে পারবে না, তখন রাত 12টা কিংবা তার বেশি বাজে, এত রাতে গাড়ি পাওয়া যাবে না। তো ভাইয়ারই অবস্থা দেখে বাড়ির সবাই আমাদের ঘরে চলে আসে। তারপর ভাই বলল, আপনারা কোথায় কে আছেন? শুনুন সবাই, আমি কিছু দেখছি না, সব কিছু অন্ধকার।
ওর খিদে লেগেছে। ওকে ভাত দে, আমি ভাত খাবো। এবার ভাইকে ভাত দেয়া হলো, সে ভাতগুলো খেলো। খাওয়ার পর আবার বললো, "না, বলছেন আমাকে ভাত দিতে, আমি ভাত খাবো।" এরপর তাকে আবারও ভাত দেয়া হলো, সে ভাতগুলো খেয়ে আবারও বলছে আবারও ভাত দিতে। এরপর এলাকার মসজিদের ইমাম আর বিভিন্ন হুজুরকে ডাকা হলো। তারা এসে আমাদের বাড়িতে আমাদের সোনাইমতি বাজারের বড় হুজুরকে ডাকলো। তো তিনি আসলেন, এসে কোরআন শরীফ নিয়ে বসলেন আমার ভাইয়ের পাশে। হুজুর কোরআন শরীফ পড়বেন, এমন সময় আমার ভাই কোরআন শরীফটা বন্ধ করে দেয় এবং ওপরের দিকে তাকিয়ে কোরআন শরীফ পড়তে থাকে। হুজুর যে যে দোয়া পড়বে সেগুলো আমার ভাই পড়তে থাকে। এটা দেখে আমরা অবাক। হুজুর বলল, আমি তাকে কি কোরআন শরীফ পড়ে শোনাবো, কি দোয়া করব, সেগুলো সে জানলো কিভাবে? ওকে দেখে মনে হচ্ছে ও আমার থেকেও বড় জ্ঞানী। কোরআন শরীফ সে মুখস্থ করেছে। তারপর আবার ভাই বলল, আমি শেষবারের মতো 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। আমি হুজু করব, আমাকে নিয়ে চলে গোসলখানায়। তারপর 2-3 জন মিলে আমার ভাইকে নিয়ে যায় গোসলখানায় এবং সে উজু করে আসে নামাজ পড়তে। তখন সে চোখে অন্ধকার দেখছিল, তখনও তার চোখগুলো আগুনের মতো লাল ছিল। এরপর আমার ভাই নামাজ পড়ে এসে রুমে খাটের উপরে বসে। তারপর বলে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎ পথে চলবে। সে বন্ধুদেরকে বলে, সুমন, তোরা নামাজ পড়িস, হাতটা দিস না এভাবে। এরকম চলতে চলতে হঠাৎ শুনি ফজরের আজান হয়েছে। যখনই আমার ভাই আজানের শব্দ শুনে সে সেন্সলেস হয়ে খাটের উপরে পড়ে যায়। এর কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান আসার পরে সে বলল, এসো আমরা সবাই নামাজ পড়ি। সবাইকে নিয়ে আমার ভাই মসজিদে যায় এবং ফজরের নামাজ পড়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর যখন সবাই তাকে বলল কি হয়েছে তার সাথে গত রাতে, তখন আমার ভাই যা বলল তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ড্যান্স ক্লাব শেষ করে আমি এলাকাতে আসি। আসার পরে দোকানে কিছুক্ষণ বসি, তারপর আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমি যখন মাদ্রাসা পার হই, আমার ভাই যে দোকানে বসেছিল, এখানে বলে রাখি, সে দোকানের পর একটা মাদ্রাসা আছে যাকে আমরা বড় মাদ্রাসা বলি। আর বড় মাদ্রাসার পরে আমাদের আছে আর একটা ছোট মাদ্রাসা, তারপরে একটা বাড়ি এবং ওই বাড়ির পুরোটাই আমাদের বাড়ি। তো আমার ভাই বলল, আমি যখন হাঁটতে হাঁটতে বড় মাদ্রাসাটা পার হই, ঠিক তখনই সামনের দিকে আর কিছু দেখতে পাই না। মানে আমি পেছনের দিকে সব দেখতে পাচ্ছি, কিন্তু সামনে নয়, সামনে শুধু অন্ধকার। তারপর আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট চালাই। লাইট চালানোর পরে দেখি ফ্ল্যাশ লাইট দিয়েও কিছু দেখা যাচ্ছে না। এরপর আমার ফোনটা বন্ধ হয়ে যায়। তখন আমি ভয় পেয়ে যাই। এরপর সামনের দিকে ঘন অন্ধকারে হাঁটতে থাকি। হঠাৎ একটা ঠান্ডা শীতল বাতাস আমার গায়ে আসে। বাতাসটা গায়ে লাগতে আমি দাঁড়িয়ে যাই এবং তখন আমার শরীরটা ভার হয়ে যায়, ভীষণ ঠান্ডা লাগে। আমি তখন প্রচন্ড ভয় পাই। এরপর আমি হঠাৎ শুনতে পাই কিছু শব্দ, কেউ একজন অদৃশ্য কেউ বলছে। মানে আমি কাউকে দেখছি না, কিন্তু কণ্ঠ শুনছি, এপাল তুই ভালো হয়ে যা। আমি সবকিছু ছেড়ে দেব ভাবি এবং আমি শুনতে পাই আর কোনো কণ্ঠ আসছে না। আমার শরীরটা হালকা হয়ে যায়। এখন আর কোনো বাতাস আমার গায়েও লাগছে না, কিন্তু সামনের দিকে সেই আগের মতোই ঘন অন্ধকার। এরপর আমি সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎ মনে হলো আমার পেছন পেছন কেউ হেঁটে হেঁটে আসছে। আমি পেছন ফিরে দেখি, পেছনেও ঘন অন্ধকার, কেউ নেই। এটা দেখার পরে আমি প্রচন্ড জোরে একটা দৌড় দিই। তারপর আমি ঘরের সামনে চলে আসি।
এরপরের ঘটনা কি ঘটেছে তা তো আপনারা সবাই জানেন। আমি আবারও আগের মতোই 5 ওয়াক্ত নামাজ পড়ব, আগের মতো করে চলবো। তো আসলে এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, এটা জানিয়েছেন। আমার শুধু একটা প্রশ্ন, উনি শুধু অন্ধকারে দেখেন, উনি কি চোখে কিছু দেখতে পাচ্ছিলেন? কারণ না হলেও আর বোঝাটা খুব মুশকিল যে ফোনটা আসলে অন হয়েছিল এবং তারপরে অফ হয়ে গিয়েছিল। এই বিষয়টা একটু পরিষ্কার করবেন আশা করি কমেন্ট সেকশনে গিয়ে, আর তাহলে লিসেনারদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য পড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। But the old music comes alive. Root.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা ইমেল তো শুনলাম এবং আমি বলছিলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের ঘটনাগুলো সংগ্রহ করেন। তো তার ব্যতিক্রম নিশ্চয়ই আপনারা দেখছেন না এখন পর্যন্ত। আমরা চলে যাবো এখন অডিও ক্লিপে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালো চলেই থাকেন। সো আমার নাম হচ্ছে আলামিন হোসেন, বাসা হচ্ছে চিনিয়ার জেলা মহেশপুর থানাতে। আমি এর সাথে আছি আপনার হচ্ছে 2013 সাল থেকে। তাই প্রত্যেকটা এপিসোডই আর কি ডাউনলোড করে শুনি। আগে হচ্ছে আপনার আমি শুনতাম, বাট এখন স্টার করে ডাউনলোড করে শুনি। এই ঘটনাটা আমি রেকর্ড করতেছি, এটা হচ্ছে আমার লাইফে প্রথম শাস্তি ঘটনা, যেটা হচ্ছে আমি আপনার কাছে পাঠাবো ইউএর মাধ্যমে। তা আমি এটাকে কখনো ঘটনা পাঠানেই খালি শুনেছি, কারণ আপনার মুখে ইমেল শুনতে খুবই ভালো লাগে। তো লেখার হয়তো ভালো লিখতে পারি না, তাই আর কি আমি একটা অডিও রেকর্ড করে পাঠাচ্ছি। তো কথা না বলে ঘটনা এই চলে যাই। ঘটনা আমার কাছে বহু ঘটনা আছে, তা আমার সাথে ঘটেছে ওর একটা ঘটনা আমি বলি। তো ফার্স্ট অফ অল যে ঘটনাটা বলবে, এটা একটা জিন সাপ রিলেটেড ঘটনা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এলাকাতেই। সো আমার আবার একটা এলাকাতে পরিচিত আছে যে এটাই আপনার হচ্ছে যে মাঝে মাঝে শোনা যায় নাকি রাস্তাতে যখন কেউ যায় গ্রামে লোক একটি সাপ নাকি পায়ে পেঁচিয়ে ধরে। তা এমন হয়েছে, আমিও শুনেছি, বা কখনো দেখা হয় নাই। সেটা হচ্ছে শুনেছি আমার এক আঙ্কেলের সাথে ঘটেছে। উনি তখন বাসায় যাচ্ছিল, তখন নাকি একটু সাপার পা জড়িয়ে তুলেছে। এটা নর্মালি নিতাম, আমি হয়তো ভাবতাম যে এটা একটা নর্মাল সাপ, বা এইরকম ভাবতাম আর কি। তো হঠাৎ একদিন আমি এইভাবে বাসায় আমিও হচ্ছে যখন দোকান থেকে বাসায় ফিরি, আমার একটু বাজে অভ্যাস। তো বাসায় আমি ফিরি অনেক রাজ্যে বেলাতে 1টা 1টা বা 12টা 12:30 এরকম টাইমে বাসায় ফিরি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। তো এটা আমি প্রতিনিয়তই করিতাম। প্রথম যাওয়ার সাথে কেন দেখা হয় না, যেটা আমি বলতাম এরকম কিছু। তা একটা সময় হচ্ছে একদিন মজার ঘটনা, যেটা হচ্ছে আমি একদিন বসে গরমের সময়, ঠিক আছে? তো সেটা হচ্ছে অনেক বড়। তা 12:30 দিয়ে মনে লোডশেডিং হয়, তখন ফোনটা হাতে নিয়ে একটা স্মোক করার জন্য বের হই। তাই সিগারেট একটা জ্বালিয়ে আর কি বের হয়ে সিগারেটটা ট্রেনে শেষ করে আমি ওর রাস্তার পাশে বসে পা দুটা হচ্ছে একটু নিচে লাগাইতে বসে আপনার হচ্ছে আমি গেম খেলতেছিলাম, ফ্রি ফায়ার গেমটা। তো হঠাৎ ওই সময়টা আমি কিছুক্ষণ পর গেম খেলতে কিছুক্ষণ পর আমি একটু অনুভব করতে পারি যে আমার পায়ের উপর যে ঠান্ডা কিছু একটু অনুভব করতে একেবারে ঠান্ডা বরফের মতো। যখন আমি ওইটা দেখি যে তাকে একটা বড় সাপ, আর সেই সাপটাও আকারে অনেক বড় হবে, তো আমার পায়ের উপর দিয়ে যাচ্ছে। তখন আমি ফ্রিজ হয়ে যাই, যেটা বড়দের আসল ভাই থমকে দাঁড়ায় থম মেরে থাকি, কোনো কথা বলতে পারতেছি না, আমার ছিল এরকম একটা কিছু। তো সাপটা যখন চলে যায়, তখন আমি মনে করেন যে হঠাৎ করে চাপ মেরে উঠি। ওরা পরে ভাবলাম যে কি হলো। তো সেই দিন আর তেমন কিছু হয়নি। তো পরের দিন হচ্ছে আমি আবার মনে করেন যে ওই বাসায় ফিরতেছি, তখন আনুমানিক খুঁড়িতে বেঁচে মনে হয় প্রায় রাত 12:30টার একটু বেশি হবে, 1টা বাজে এমন টাইমে। তো পৌনে 12:30 বা এরকম টাইমে। তো ওই সময়টা আমি যখন আসতেছি, ঠিক
ওখান দিয়ে ওই সাপটা আমার সামনে দেখা। তো এটা হচ্ছে রাস্তার এই পাশ থেকে ওই পাশ, মানে রাস্তা বরাবর মাঝামাঝি। তো এটা মাথা দেখা যাচ্ছে না, তো এটা এত আকারে অনেক বড় দেখা যায় এটা। তো কয়েক সেকেন্ডের জন্য দেখলাম সাপটাকে। তো বেশ এইভাবে দেখা হয়। তো আমি নর্মাল সাপ ভাবি, তো নর্মাল সাপ দেখাইতে পারে এত রাত্রে, এত আমি ভয় না ভাই। তো ওই রাস্তায় যখন আমি আবার পরের দিন, তো এইভাবে আমার সাথে মনে করেন যে প্রায় 2-3 দিন মনে করেন যে একইভাবে দেখা হচ্ছে। এবার পার্ট টাইম আমার সাথে দেখা ওই সময়টা আমি বাসায় আসার সময় সাপ। তো আমি নর্মালি একদিন ভাবি যে এটাকে আমি মেরে ফেলবো, যেহেতু এটা সাপ। তো আমি হচ্ছে বাসা থেকে বের হচ্ছে, রাত্রে বের হওয়ার আগে একটা লাঠি ভেঙে তো আমি আবার এক জায়গায় থুয়ে দিই। তো আমি জানি এই কথা আসলে এটাকে যদি আসতো আমার সামনে পরে, তো ওখান থেকে লাঠিটা নিয়ে যাবো, যদি সামনে পরে তাহলে আমি মেরে ফেলবো। তো ওই সময়টা আমি আসলে বিশ্বাস করে তো আমি লাঠিটা নিয়ে যেদিন আছে লাস্ট এরকম 5-6 দিন হওয়ার পরে যেমন লাস্ট 10 দিন আমি যখন ওই লাঠিটা হাতে করে আঁকাচ্ছি, ঠিক ওই একই পজিশনে ওই সাপটা আমার সাথে দেখা। তো আমি তখন কি করছি আসলে ভাই, তখন মনে করেন যে আমি সাপটাকে বাড়ি মারবো, যখন মনে হচ্ছে তো উপর থেকে লাঠিটা টেনে ধরে রাখছে, আমি বাড়ি মারতেছি না, তাকাই দিছি। তো সাপটা যেই দিকে চলে গেলো, সেকেন্ডের ভিতরে হাওয়া গেলো, তখন হঠাৎ করে আমার সেম কাজ করে গিয়ে আমি এভাবে এখানে কেন পরে বুঝলাম যে কোনো কিছু একটা সামথিং ইজ রং, বা এখানে কোনো কিছু একটা তখন এটা এটা হচ্ছে মনে হয় আমার সাথে। তো আমি এটা বেশি তোয়াক্কা না করে চলে আসলাম আর বাসায়। তো বাসায় এসে শুইলাম, তো রাতে আর ওই দিন রাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এই পরের দিন রাত থেকে আমার সাথে শুরু। তো পরের দিন রাত থেকে শুরু হচ্ছে ব্যাপারটা এরকম। ও হয় একটু কিছু বলি না হলে বুঝলেন না। তো এই সময়টা ছিল যে তখন আমাদের হচ্ছে পাকা ঘর তৈরি হবে। তো আমাদের পুরাতন একটা বাড়ি ছিল বাগানের ভিতরে, ওটা মানে আমাদের ঘরের সামনে থেকে একটু বাগান সাইডে। তো বাগান সাইডে হচ্ছে ওটা সাইডে আছে গাছপালা, তো ফাঁকা বাড়ি। তো আমি পুরো ওনার হচ্ছে ভিতরের রুমে এলাম, ব্যাগে খাটে শুয়ে গেছি। তাহলে হচ্ছে আপনার ঘাস দিকে আর কি বাগানের দিকে হুঁস করা আর এইদিকে তানি কুয়া এনে ওদের সামনে এদিকে গিয়ে অনেকগুলো সাপ আমার আশেপাশে খুঁজতেছে আমার এটা সে এরকম 2-3 দিন স্বপ্ন দেখার পর লাস্ট 10 দিন গেছে আমি নাকি হঠাৎ পেরা মনে করেন যে শুনে ওদের থেকে টান দিয়ে লাগাইছে না, মনে করেন ওই বাগানে দিকে চেনে নিয়ে চলে আসছে। যখন আগে অনেক সঠট করে বলে তখন চলে চেনে গেতেন বাসার সবাই কাছে পিএসি বিয়েছে। আমি বললাম যে ব্যাপার এই সমস্যা হচ্ছে সময় না, আমি একটু ভয় পেয়েছি, আমি কোনো ইস্যু দাও এখন নিচে কথা আমি সেটা এলাই বলি না। তা না বলার কারণে একদিন তারপরে দিন সকালবেলা আমি হচ্ছে সো আমার আবার একটা কাকে আছে, ওনার গায়ে বা জিন আছে, ওটা ওনার গায়ে জিন আছে করে সেটা আমি আগে থেকে জানতাম। তো এবার মনে করেন যে ওনার যে বাড়ি গেছে না, ওখানে একটা দোকান আছে। আমি দুপুর টাইমে হচ্ছে বিকাল টাইমে দোকানটায় গেছি, যে ওখানে দোকানটা সাইডে দাঁড়ায় আছি। তো ওনার আমি ঠান্ডা বলিনি, উনি ছিল না, পাশে আমার এক ফ্রেন্ডের সাথে আমি এটা শেয়ার করতেছি যে আমার সাথে এই ব্যাপারে ঘটনা ঘটছে কাল রাত। এবং উনি হঠাৎ করে দেখলাম চোখ মুখ লাল করে এসে আর গলা চিপা ধরছে। এর মতো সেই কি মারতে গেছিল সাপ মারতি সাপ, তোর জীবনের মতো ওই দিন রাতে শেষ করে দিত। তো কপাল হলো তোর মায়ের, মানে যদি রানিং জোর আছে এই কারণে দিদি পাইছে কাছে, তোর সাথে একজন আছে সে তোরে বাঁচাই দিছে, নাহলে তুই ওই দিনই মরে দেয় রাত্রে। তা আমি তো ভাই বিশ্বাস করেন পুরো অবাক। সেইটা ওনার কাছ থেকে এগুলো ওনার আমি কখনো বলিও না, উনি কীভাবে আমার কারণ আমি এখানে অভাব পরে উনি করে বলে তুই আমার কাছে মাগরিবে নামাজের পরে আসবি, আমি তোরে ছাড়াই দিব। আর পারে বলে দিও না, আচ্ছা ঠিক আছে কাকি, তোরে বাগে পরে যাই, উনি আমাকে ছাড়াই দেয়। তো দিয়ে বলছে রে তোর এই আজকে ছাড়াই দিলাম, তো তোর কপাল খুবই ভালো, তোর এরা না কখনো না দেখি সাপ মার দেখে গেছে। তো আমি আর মনে করি যে আসলে উনি আমাকে তখন পানি ফোড়াটা দেয়। তো খাওয়ার পরে ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাই। তো ভালো বের পরে আমার সাথে কোনো কিছু ঘটে নেই। চলাচল হয় জানি না কতটুকু ভালোভাবে বলতে পেরেছি। তা আমার কাছে আরো প্রচুর ঘটনা আছে, মাছ ধরার ঘটনা, মানে খালি বিলের ঘটনাটাই বেশি, যেহেতু আমার গ্রাম অঞ্চলের ভাষা। তা আপনি যদি বলেন তাহলে আমি এই ঘটনাগুলো রেকর্ড করে পাঠিয়ে দিতে পারি বা লিখেও পাঠিয়ে পারি। ধন্যবাদ। আর পর্যাপ্তম দীর্ঘজীবী হোক, সবসময় শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। অশরীরী দেখতে পাবে না খুব
জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আরও একবার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন, যেভাবে লেখা আছে সেভাবেই ঘটনাটি পড়ে শোনাই আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ সাবিদ আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পার করে আবারও আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি শাহজাহান নামক একজন ভদ্রলোকের কাছ থেকে। ঘটনাটি মূলত একটি হান্টেড হাউস ভিত্তিক। কথা না বাড়িয়ে শাহজাহান সাহেব আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন শাহজাহান। আসসালামু আলাইকুম, আমার নাম শাহজাহান। আমি যে ঘটনাটি বলতে এসেছি সেটি আমার নিজের বাড়ি কেন্দ্রিক একটা সত্য ঘটনা, যার রেশ আমি আজও ভুলতে পারিনি। সেই সব মুহূর্ত যেগুলো আমাকে ভেতর থেকে একদম দুর্বল ও ভয় পাইয়ে দিয়েছিল এক নিমিষেই। আমরা সবাই সিলেট থেকে চট্টগ্রামের অক্সিজেন নামক জায়গায় চলে এসেছিলাম আমার কাজের সূত্রে। আমি অক্সিজেনের কোনো এক জায়গায় নতুন একটা বাড়ি কিনে নিয়েছিলাম। আমার পরিবার ছিল আমার স্ত্রী আর 2 সন্তান। আমাদের 2 তলা বাড়ি। পরিকল্পনা ছিল ছেলেরা বড় হতে হতে বাড়িটা 10 তলা ফাউন্ডেশন দিয়ে ওপরের তলা দুটো সন্তানদের জন্য রাখবো, আর নিচে আমি আর আমার স্ত্রী থাকবো। বাড়িটা আমরা নিজেরা কিনেছিলাম আর কেনার পরে একদম পরিপাটি করে সাজিয়েছিলাম। এলাকাটা ছিল আমাদের জন্য একদমই নতুন। আশেপাশে মানুষের বসতি মোটামুটি ভালোই ছিল। কপাল ভালো ছিল যে ঠিক যেদিন আমরা ওখানে শিফট করলাম তারপর দিনই করোনা মহামারীর বড়সড় নিউজ আসতে শুরু করলো। এমনকি লকডাউনের কথাও কানে ভাসতে লাগলো। কেমন যেন অজানা এক শঙ্কা ঘিরে ধরেছিল এই মহামারীর জন্য। তাই আমরা বাড়তি সতর্কতার সাথে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। তখনও সেখানে তেমন করোনার কেস ছিল না। আমার স্ত্রী বেশ চিন্তিত ছিল বাচ্চারা এখানে থাকলে যদি সমস্যা হয়, তাই সে বাচ্চাদের নিয়ে আমার ও তার হোম টাউন সিলেটে চলে যেতে চেয়েছিল। আমি তাকে বললাম, তুমি বাচ্চাদের নিয়ে যাও, আমি এখানে একা থাকবো, কোনো সমস্যা হবে না। আমার স্ত্রী বহুবার বলেছে তার সঙ্গে যেতে, কিন্তু আমি রাজি হইনি। শেষে সে বাচ্চাদের নিয়ে একাই চলে গেল সিলেটে। এখন বলি, কেন আমি একা থাকতে চেয়েছিলাম? আমি ছিলাম সিনেমার বোকা। সত্যি বলছি ভাই, আজও আমি আমাকে কয়েকশো সিনেমা দিয়ে 1 বছর ঘরবন্দি করে রাখতে পারি। আমি দারুণ আনন্দেই থাকবো সেখানে। বিয়ের পরে তো এসব শখ আহ্লাদ অনেকটাই কমে গিয়েছিল। ঘরে নিয়ম কানুনের জন্য, বিশেষত ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোথাও তেমন যাওয়া হতো না আমার। বিয়ের পর এই প্রথমবার আমার স্ত্রী আর বাচ্চারা আমাকে একা রেখে নানা বাড়ি গেছে। অফিসও চলছে এখন ঘর থেকে। ভাবলাম আমি কিছু প্ল্যান করি এই মুক্ত জীবনের কিছু দিনের জন্য। অথচ আমি কি জানতাম সবাই চলে গেলেও এই ঘরে আমি একা নই, অন্য কেউ আছে। সে তার মতো করে কিছু একটা প্ল্যান করছে। আমি অনেক সিনেমা দেখতাম বিধায় আমার একটা ভালো চেয়ারের খুব দরকার ছিল। আমি নিজে অনলাইনে অর্ডার করে একটা সুন্দর সোফা কিনে ফেললাম। সেটাকে এলইডি টিভির সামনে রেখে দিলাম। এবার আমি সিনেমা দেখবো 80 ইঞ্চি টিভির ফুল এইচডিতে। সেদিন রাত 8টা পর্যন্ত অফিসের কাজ ডুবেছিলাম। তারপর ফ্রিজ থেকে একটা কোক বের করলাম, হাতে চিপস নিয়ে আরাম করে বসে পড়লাম সোফায়। সোফার জায়গাটা এমন ভাবে সাজিয়েছিলাম যেন সিনেমা হলে বসে আছি। এরপর শুরু করলাম আমার প্রিয় ক্যাপ্টেন আমেরিকা। এটাই আমার শান্তির জগৎ। যারা সিনেমা ভালোবাসেন তারা বুঝবেন এর মর্ম। মনে হচ্ছিল স্বর্গে আছি। ঘর খালি, অফিসের টেনশন নেই, কোনো ঝামেলা নেই। একটার পর একটা সিনেমা চলছিল। ওই দিন প্রথম সিনেমা শেষ হতেই দ্বিতীয়টা শুরু করলাম, সেটা শেষ হতেই তৃতীয়টা। এভাবে সিনেমা দেখতে দেখতে রাত 3:30 বেজে গেল। তখনও খাওয়া হয়নি। ভাবলাম কিছু রান্না করি।
কিচেনে গিয়ে একটা ডিম ভাজি করে ভাত বসিয়ে দিয়ে এলাম আর অপেক্ষা করতে লাগলাম। আবহাওয়া ছিল চমৎকার, ততটা গরম পড়েনি। আর যেহেতু অক্সিজেন এলাকাটা ক্রাউডেড, সো আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো বাসায় ছিল, সবাই প্রায় থাকতো। কারোর জন্য মাঝে মাঝে 2 ঘন্টা পর পর কেউ বাইক নিয়ে চলে যেত, নয়তো রাইডার আসতো। আশেপাশে সেভাবে কাউকে দেখা যেত না। 8 ঘন্টা অপেক্ষার পর অবশেষে ভাত হয়ে গেল। ভাত নামিয়ে সিগারেট খাওয়ার জন্য নিচে নামলাম। বলে রাখা ভালো যে সিনেমার এই সেট আপটা ছিল আমার ছেলের রুমে, কারণ ওর কাছে সবচেয়ে লেটেস্ট সব গ্যাজেট ছিল। আর সম্পূর্ণ বাড়ির সবচেয়ে বড় এলইডি টিভি ওর রুমেই ছিল। যাই হোক, আমি নিচে গিয়ে সিগারেট খাওয়া শেষ করে কিচেনে এসে প্লেটে খাবার ঢালতে লাগলাম। খাবার নিয়ে উপরের দিকে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। ঘরে একেবারে নিস্তব্ধতা, আশেপাশে কোনো শব্দই নেই, এতটাই নীরবতা, ছোট্ট কোনো আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি হাঁটা শুরু করতেই যেন সেই নীরবতা ভেঙে আওয়াজটা ফিরে এলো। মনে হচ্ছিল কেউ যেন নিঃশব্দে আমার পেছন পেছন আসছে। আমি থামতেই সঙ্গে সঙ্গে সেই আওয়াজও থেমে যায়। ভাবলাম হয়তো আমারই নিজের পায়ের শব্দ হবে। এরপর আমি আমার ছেলের রুমের দিকে পা বাড়াতেই আবার সেই পেছনের ছায়ার মতো আওয়াজ শুনে গেল। পরিবারের কেউ না থাকায় এই ঘরে আমার প্রথম রাত, তাই ভেতরে ভেতরে কেমন যেন একটা দোটানা চলছিল সবকিছু ঠিক আছে কিনা এটা নিয়ে। সত্যি কি আমার পেছনে কেউ আছে? কিছুক্ষণ ভেবে বুঝতে পারলাম যে আসলে এখানে কারো হাঁটার শব্দ পাচ্ছি, কিন্তু বারবার মনে হচ্ছিল বুটের শব্দ একটার পর একটা জোরে জোরে আসছে। আস্তে আস্তে ভয়ের অনুভূতিটা গ্রাস করলো আমাকে। হঠাৎ দৌড়ে পালাতে শুরু করলাম, কিন্তু অবাক করা বিষয়, দৌড়ানোর সঙ্গে সঙ্গে মনে হলো আমার পেছনে কেউ দৌড়াচ্ছে একই ছন্দে। তড়িঘড়ি করে দরজা খুলে খাবারটা পাশে রেখে ঘরে ঢুকতে গিয়ে আশেপাশে তাকালাম, কিন্তু কিছুই তো নেই। তবু আমার ভেতরে ভেতরে অদ্ভুত এক অনুভূতি থেকেই যাচ্ছিল। আসলে আমাদের বাড়িটা এখনো পুরোপুরি গোছানো হয়নি, অর্ধেকের বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। হয়তো বাড়ি খালি থাকার জন্যই একটু বেশি আওয়াজ হচ্ছে। আমার নিজের পায়ের শব্দকেই মনে হচ্ছে অন্য কারো পায়ের শব্দ। এত কিছু তোয়াক্কা না করে আমি সিনেমাটা চালিয়ে দিলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আবার সেই একই রুটিন, নাস্তা, তারপর কম্পিউটারের সামনে অনলাইনে অফিসের কাজ। সকাল 8টা পর্যন্ত পেন্টিং কাজ শেষ করলাম। প্রায় 9টার দিকে আবার সিনেমা চালিয়ে বসলাম। সিনেমা দেখতে দেখতে রাত গড়িয়ে 2টা 30 বাজে। তখন হঠাৎ ক্ষুধা লাগলো। আবার আগের দিনের মতো ডিম ভেজে ভাত বসিয়ে দিলাম। ভাত রান্না হতে কিছু সময় লাগছিল, তাই ছাদে গিয়ে সিগারেট ধরিয়ে চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। যে গন্ধটা আসছিল সেটা দারুণ লাগছিল। এদিক ওদিক তাকাতে হঠাৎ চোখ গেল নিচে মেইন গেটের সামনে ফাঁকা জায়গাটার উপরে। মনে হলো গেটের পাশে কেউ বসে আছে। মনে হচ্ছিল যেন একটা মেয়ে বসে আছে। আমার কাছে পরিস্থিতিটা খুব ভয়ানক লাগতে শুরু করলো। আমার বাসার গেটের ভেতর একটা মেয়ে চুপচাপ বসে আছে, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার সে নিচ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভয় আমার হাত থেকে সিগারেট পড়ে গেল। বুঝে উঠতে পারছিলাম না কি করব। ঠিক তখনই বাসার পাশের দোকানের লোকটা দুধ আর ডিম নিয়ে হাজির হলো। আমি নিচে চাবি ছুরি দিয়ে বললাম, ভেতরে ঢোকো। এরপর তাকে ডেকে নিয়ে আসলাম। আমার অবস্থা তখন একেবারেই নাজেহাল। নিচের আমার সাহসী হচ্ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা উপরে উঠে এলো। আমি তাকে হাতে টাকা দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই, উপরে আসার সময় আপনার চোখে কোনো মেয়ে পড়েছে? উনি সিগারেট খেতে খেতে বললেন, না তো ভাইজান, আপনাকে ছাড়া এই ঘরে তো আর কাউকে দেখি নাই। আমি আবার ছাদে গিয়ে নিচে দেখালাম কেউ নেই। মন শান্ত করার জন্য ভাবলাম বাইরে থেকে কেউ ঢুকেছিল। দোকানদার দরজা খোলা রাখার সময় সে চুপচাপ বেরিয়ে গেছে হয়তো, আর দোকানদার হয়তো খেয়াল করেনি। এইভাবে একটা অদ্ভুত গল্প আমার মাথায় আমি করে তুললাম। যদিও এখন ভাবে মনে হয় এই গল্পের কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু সত্যি ভাবার বিষয় ওই মেয়ে বাড়ির ভেতরে এলো কিভাবে? আর যদি এসেও থাকে তাহলে কেনই বা আসবে? আর এসে দরজার কাছে কেনই বা বসবে? সময়টা এমন ছিল, অদ্ভুত গল্প না বানিয়ে উপায় ছিল না।
নাহলে হয়তো ভয় আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করত। ভয় যদি একবার মনে বাসা বাঁধে, এখানে 1 ঘন্টাও টিকতে পারবো না। যাই হোক, খাবার নিয়ে ঘরে ঢুকে আবার সিনেমা চালিয়ে দিলাম। তবুও মনের ভেতরে চিন্তা, সারা রাত মুভিতে মন বসতে পারলো না। একটা মেয়ের মুখ বারবার মাথায় ঘুরছিল, মনে হচ্ছিল সেটা জিজ্ঞেস করছে কোনো একটা প্রশ্ন। হয়তো আমি কি করছি এটা নিয়ে। রাত 3টায় আমি সোফায় হেলান দিয়েছিলাম। সকালে চোখ খুলতেই দেখি ভয় অনেকটাই কমে গেছে, এমনকি রাতে ঠিক কি হয়েছিল সেটা মনে পড়ছে না। তারপর রাতে অফিস থেকে একটু ফাঁকা সময় পেয়ে সিগারেট খেতে বাইরে গিয়েছিলাম। তখনই আগের রাতের ঘটনাগুলো আবার মাথায় আসতে শুরু করলো, আর ভয়ও আস্তে আস্তে ফিরে এলো। ভাবলাম এখনই একটা সিনেমা চালু করি, তাহলে ভাবনাগুলো নিচে থেকেই চলে যাবে আর মনটাও হালকা হয়ে যাবে। ঠিক সেটাই হলো। সিনেমায় এতটাই ডুবে গেলাম যে 3 ঘন্টা কেটে গেল। রাত বাজলো 12টা। ঠিক তখনই সিনেমা শেষ হলো, আর আমি ভাবলাম পরের সিনেমাটা শুরু করি। মনে হচ্ছিল ইলেকট্রিসিটি চলে গেছে। ইউপিএস বা জেনারেটর লাগাইনি, কারণ শুনেছিলাম এখানে প্রায়ই লোডশেডিং হয়। তখনই মনে পড়লো ব্রোকার কিছু একটা বলেছিল। মোবাইলটা হাতে নিয়ে ভাবলাম টর্চটা জ্বালাই, কিন্তু চার্জ নেই, তাই নিচে থেকেই বন্ধ হয়ে গেল। নিজেকে বোঝ দিলাম আরাম করে সোফায় বসে থাক, 10-15 মিনিটের মধ্যে ইলেকট্রিসিটি ঠিকই চলে আসবে। কিন্তু মাত্র 5 মিনিটও যায়নি, এমন সময় শুনলাম কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। একটার পর একটা সিঁড়ি পেরিয়ে ওপরের ফ্ল্যাটে এসে পৌঁছচ্ছে। ভাই, কল্পনাও করতে পারবেন না, হয়তো এখন কেউ ঠিক বুঝতেও পারবেন না যে আমার ঠিক কি অবস্থা গেছে। চারদিক অন্ধকার, এমন অন্ধকার যে কোথাও এক ফোঁটা আলো নেই। পাশের বাড়িগুলো যেন অদৃশ্য, আর চারপাশে এমন নিস্তব্ধতা যেন মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। মনে হচ্ছিল কিছু একটা হয়ে গেলে যদি আমি চিৎকারও করি, কেউ শুনতে আসবে না। সেই ভয়টা আস্তে আস্তে মাথায় চেপে বসেছিল। মনে হচ্ছিল কেউ একজন বাইরে থেকে এসে দরজার সামনে ঠিক দাঁড়িয়ে আছে, কারণ তখন পায়ের শব্দটা থেমে গেছে। পরের মুহূর্তে যেটা হলো সেটা আমার শরীর কাঁপিয়ে দিল, কারণ স্পষ্ট শুনতে পেলাম কোনো এক নারী দরজার কাছে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে। তারপর টুপটাপ শব্দ, আর সঙ্গে সঙ্গে কেউ দরজায় টোকা দিতে লাগলো। ভয়ে আমার হার্ট অ্যাটাক হচ্ছিল। পরে প্রায় অচেতন হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে এলো। একটু সাহস ফিরে পেলাম। ভয়ে ভয়ে দরজাটা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই। বুঝলাম যা হওয়ার সেটা ঘরের মধ্যেই হয়েছে। সিগারেট হাতে নিয়ে ভাবলাম বাইরে গিয়ে একটু হাঁটি, তাহলে ভয়টা কিছুটা কমবে। সিগারেট নিয়ে সিঁড়ির দিকে গেলাম। পেছন পেছন যাচ্ছিলাম। দরজার কাছে গিয়ে বাইরের রাস্তায় বের হলাম। সারাটা রাত সিগারেট খেতে খেতে হাঁটলাম। ভোরের আলো ফুটতে একটু সাহস ফিরে পেলাম, আর ফিরে এসে ঘুমিয়ে পড়লাম। দিন তখন দুপুর 12টা। কাদাদের কথা ভেবে চোখে পানি চলে এসেছিল। বুঝতে পারছিলাম না কোথায় যাব আর কোথায় গিয়ে রাতে থাকবো। সমস্যা ছিল, বইয়ের সামনে তো সবসময় বড় বড় কথা বলি। যদিও ও মজা করে বলতো, তুমি আমার সঙ্গে চলো, একা একা বাসায় ভয় লাগবে, কিন্তু প্রতিবারই আমি বাহাদুরি দেখিয়েছি। গল্প শুনিয়ে ওকে নিশ্চিত করেছি। ও চুপচাপ চলে গেছে। আর এখন বউকে সব বলতেই লজ্জা লাগছিল। এই দ্বিধাদ্বন্দ্বেই ভুগছিলাম। লজ্জা ছিল, আবার যদি শ্বশুর বাড়ি যেতাম সেটাও একটা সমস্যা। না যদি ওরা কি ভাবে। ওয়েদারটা গরম ছিল, ওখানে ভালোই গরম পড়েছিল। এরপর আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো, যেটার পর আমি আর কিছু ভাবিনি। রাতারাতি নিজের ঘরকে সিনেমার সেট বানিয়ে ফেললাম। আপনারা প্লিজ মন দিয়ে শুনুন। সেদিন রাত মোবাইলকে ফুল চার্জ দিয়ে রেখেছিলাম, যেন লোডশেডিং হলেও আমাকে অন্ধকারে ভুগতে না হয়। আগে ভাগে খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম, যেন রাতে বের হতে না হয়। রাত 9টার মধ্যে একটা সিনেমাও চালিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল আজ বড় একটা কিছু ঘটবে। সিনেমা শুরু হতে আমি এমন ভাবে সোফায় আটকে গেলাম যেন চারপাশের সবকিছু একেবারে হারিয়ে গেল। হঠাৎ আমার এলইডি টিভি বন্ধ হয়ে গেল। তখন সিনেমাটা মাত্র 2 ঘন্টা বার করেছি, 1 ঘন্টা তখনও বাকি। আমি এলসিডির দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম হঠাৎ কি হলো। তাকিয়ে থাকতে থাকতে নিচের প্রতিবিম্ব দেখতে পেলাম।
আমি সোফায় বসে এলসিডি বন্ধ হওয়ার কারণ খুঁজছিলাম। ঠিক তখনই দেখলাম ওই প্রতিবিম্বে কেউ যেন আমার সোফার পেছনে আসছে। এরপর আমি সেই সোফায় এসে সোফার পেছনে দাঁড়িয়ে পড়লাম। তার উপস্থিতি টের পেয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সব কিছু দেখছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না পেছনে ঘুরে দেখার। এলসিডির দিকে তাকিয়ে ভাবছিলাম, সে দাঁড়িয়ে আছে আমার পেছনে। সে একজন মহিলা, যাকে গেটের সামনে বসে থাকতে দেখেছিলাম। তিনি সোফার পেছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিলেন। কয়েক সেকেন্ডের জন্য আমি যেন অচেতন হয়ে পড়েছিলাম। হায়, কোনো সংশয়ে থাকলো না, সে যেন আমার দিকে তাকিয়ে সতর্ক বার্তা দিচ্ছিল, এখান থেকে চলে যাও। আমি বাড়ি লক করে দিলাম। আর কিছু ভাবতে পারিনি, এক প্রকার পাগলের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। পথে ছিনতাইয়ের ভয় ছিল, তবু অনেক কষ্টে আমি বাস স্ট্যান্ডে চলে গেলাম। রাতে বাসে যখন বসলাম তখন অবসাদে আমার ঘুম চলে এলো। আমি স্বপ্নে দেখলাম যে সেই নারীর অবয়বের বুকে রক্ত। আমার ছেলে আর মেশোতে নিথর হয়ে পড়ে আছে, ওদের গলা কাটা। আমার স্ত্রী, তার কুটুরে চোখ নেই। নারী অবয়বটা আমার কাছে এসে আমার গলায় ধারালো ছুরির মতো নখ বসিয়ে দিল। বাঁচতে চাইলে চলে যাও, এটা আমাদের বাড়ি। ঘুম ভাঙতে দেখলাম চলে এসেছি সিলেটে। সব কষ্টের পথ পেরিয়ে যখন সিলেটে পৌঁছালাম তখন মনে এক ধরনের স্বস্তি এলো। সকাল সকাল পরিচিত হুজুরকে কল দিয়ে সবকিছু জানালাম। উনি বললেন, শাহজাহান ভাই, এই বাড়িতে চিনির বাস আছে, এখানে থাকা ঠিক হবে না, জলদি চলে যান। আমি বাড়ির পুরাতন মালিককেও কল করলাম। উনি আমার কথা শুনে আমার কাছে ক্ষমা চাইলেন আর বললেন ওই বাড়িতে ওনার বড় মেয়ে নাকি সুইসাইড করেছিল। আমি পুরাতন মালিককে আর কিছু বললাম না। শত হলে বেচারার মেয়ে মারা গেছে। তিনি আরো বলেছিলেন ওনার বড় মেয়ে নাকি কাগজাদুর প্র্যাকটিস করতো বাড়িতে। এরপর শ্বশুর বাড়ি গিয়ে বউকে সব খুলে বললাম। সে বলল, এই বাড়িটা দ্রুত বিক্রি করে দাও, এত খারাপ পরিস্থিতিতে বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে থাকা নিরাপদ না। ব্রোকার ছিল আমার বন্ধু, তাকে বললাম বাড়িটা বিক্রি করতে। সে আমার বাড়িটা জলদি বিক্রি করিয়ে দিল। আর এরপর কোভিডের পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আমি নিউ মার্কেট এলাকায় একটা বাসা নিলাম। এবার আমার বাসার পূর্ব ইতিহাস সবকিছু খেটে খুঁটে তারপর বাসাটা কিনেছি। আল্লাহর রহমতে নতুন বাসায় আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। এই বলে শাহজাহান সাহেব ওনার ঘটনা শেষ করেন। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য। হন্টেড হাউসের ঘটনা আমি আগে কখনো এভাবে শেয়ার করিনি। যদি ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এই বলে সাবিত আলম তার ঘটনা শেষ করেছেন। সাবিত আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।有个嘴甜呢，有个嘴，个আমি ঠিক তোমাকে খুঁজলাম। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা এখন আমাদের আজকের দ্বিতীয় অডিও ক্লিপে যেতে চাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন বলবো না, কারণ আমরা সবাই জানি আপনি ভালো দলে আছেন। তো আমার ছোট্ট দুইটা ঘটনা আছে যে তুলুতে শোনা আমার ফ্রেন্ড এবং একটি মামার সাথে ঘটে যাওয়া। তো আমি সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, দেশের বাড়ি সিলেট, হবিগঞ্জ বিভাগ, মাধবপুর থানা, কুন্ডটা গ্রামে। তো আমি সৌদি প্রবাসী, সৌদি আরব মদিনা ইয়াম্বোতে থাকি। আগে কেমিল করেছিলাম স্যার, সম্ভবত কোনোটা কারণে মেডিসিলেক্টেড হয়নি। তো এটা যদি সিলেক্টেড হই তো রাসেল ভাই ইমেল করে জানাবেন।
আর কাজের কারণে আপনাকে ইমেল বলা হয়নি। আমার কাছে অসংখ্য ঘটনা আছে। একটি ঘটনা আছে ওই লোমর শো, আর আরেকটি ঘটনা আছে আপনার নর্মালি বা একটা বাড়ি কেন্দ্রিক। তো বেশি কথা বলবো না, আমি আমার ঘটনায় চলে যাই। তো আমার মামাতো ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনাটা, এটা আপনার ওর বাবার সাথে ঘটে যাওয়া। তো আমি ওর সাথে ফ্রেন্ডলি চলাফেরার সময় ঘটনাটা শুনতে পাই। ওই টিম বলে যে ওর বাবা আমাদের বাড়ির পাশে আপনার নদী আছে, এর সাথে একটা বেশ আছে, বেশ কেন্দ্রিকও একটা ঘটনা আছে। তো অনেক ওর বাবা ছোট যে সময় ছিল ওই সময় আপনার ওর বাবা ওই সবার সাথে মাছ ধরতে যায় নদীতে। মাছ ধরাকালীন তো অনেক নদীতে এমনও জায়গা আছে যেখানে আপনার গভীর অনেক বেশি, বড় অনেক জায়গা আছে আপনার হাঁটু পানি। তো ওর বাবা বন্ধু বান্ধব নিয়ে যায়। যাওয়ার পরে ওই সময় আমরা ডেক নিয়ে যেত, এখনও মাছ মারে। তো যাওয়ার পরে আপনার অনেকক্ষণ মাছ মারার পরে অনেক মাছ পায়। পাওয়ার পরে হঠাৎ করে ডুব দেই পানির নিচে মাছ ধরার জন্য। ডুব দেওয়ার পরে আর ওঠে না। তারপর আপনার এই কনি জাল, যেটা উড়াইনা জাল বলা হয়, আমাদের এখানে কনি জাল বলে। ওই জাল মারে একটা লোক ছিল। তো সে তৎক্ষণাৎ ওই জায়গায় জাল মারার ফলে প্রথমে ওঠে না, দ্বিতীয়বার ওঠে না, পঞ্চমবারের মাথায় সে জালে ওঠে। ওঠার পরে আপনার আল্লাহর হয়তো জীবিত ছিল। তারপরে পাশে নিয়ে আসার পর এই অনেক হুজুর কবিরাজ দেখায়, কাম হয় না, ওরা কিছু বলতে পারে না। তো তারপরে দিন এক পাগল বা কোথায় থেকে জানে আসছে, আয়সা বলে এই ছেলে মানে ওর বাবাকে দিকে বলতেছে যে কোনো সময় যদি নদী বা আমাদের এখানে কাঙ্গা বলে গ্রাম অঞ্চলের পাশে নদী বা কাঙ্গে যায়, তো ওকে মেরে ফেলবে, আর পাবি না। সে ভাবি বলে আর পাবি না। এই পাগলটা বলে তো এরকম করে তারপরও সে আর কোনো দিন নদীতে যায় নাই। আর সে কোনো মুখকর্ম মাছ মারে, কিন্তু সে নদীতে আর যায় নাই। তোর ছেলেরা সবাই নদীতে যায়। তো আরেকটা ঘটনা, সেটা আমার বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া। স্কুল লাইফের বন্ধু ছিল। তো ওর বাবা ও হাতিয়ে মাছ মারে। আমাদের এখানে নদী শাখা আছে, ছোট একটা শাখা, তিন নদীর মোহনা আছে, বা যে তিন নদী সম্মিলিত হয় একরকম। ওইখান থেকে একটা ছোট্ট একটা নদী গেছে আপনার, পানি সমানে বালু অনেক পানি থাকে। তো আমরা এখানে একসাথে জাল পাই আপনার এই চিপোচা কেটে পুরা নদী বের দিয়ে ওরা জাল দেয়। আমাদের এখানে বলা হইবে অন্য জায়গায় অন্য নাম। তো ওর বাপে যে সময় ওইগুলা রাতে মারে, বিশেষ করে রাতে মাছ ওঠে। একদিন ওর বাবা গেছিল আপনার এই মাছ মারতে। যাওয়ার সময় ওর থেকে বের হয়ে আপনার প্রায় 8টা-9টার দিকে, ও যেভাবে বলেছিলাম। তারপর নদীতে যাওয়ার পর আপনার আলহামদুলিল্লাহ ভালো মাছ পাই। তো কিছুক্ষণ পর একটা বড় একটা মাছ উঠে, বল মাছ বড়, প্রায় 4-5 কিলো হবে এরকম মাছ পেয়ে। তারপর ওর বাবা ধরে মাছটা ধরার পর আপনার ওর বাবার মাছটা পেয়ে হাতে নিয়ে, যেমন আমাদের এখানে গ্রাম্য ভাষায় প্রচলিত আছে, কেউ নজন যাতে না লাগায় থুতু দেয় আর কি, বা আপনি খারাপ ভাবতে পারেন, কিন্তু একটা গ্রাম্য ভাষায় বলবি যাতে নজন না লাগে এই কারণে। তারপর থুতু দেওয়ার পরে মাছটা রাখে। তারপর কিছুক্ষণ প্রায় এরা 3টা-4টার দিকে ও বাড়িতে আসার সময় একটা হাওয়ার বাড়ি দিত। এই 4-5টা 10টার মতন ক্ষেত আছে বড়ই।
তার পরিচয়টা পাড়ি দিয়ে ও বাসায় আসতে হয়। তা আসার সময় যে সময় মাছ খেতে আসে, বাবা এই যে নদী থেকে পাড়ি দূর যে মাছ রাস্তায় আসে, তো ওখানে আসার পর ও দেখতে পাই কি একটা অবয়ব, যার ঠ্যাং মাটিতে দেখা যায় কিন্তু মাথা দেখা যায় না। তো এরকম দেখার পর ও আজকার পরে দোয়া কালাম পড়তেছিল এবং আয়াতুল কুরসি পড়তেছিল। বিশেষ করে ওই ছুটু দেওয়ার কারণে মাছের উপরে ওর যে রূপ ছিল না ওইটাই করে দিছে। তারপরে আলহামদুলিল্লাহ ওই সময় ওরা কিছু হয় নাই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, যদি সেটা কেউই জানাবেন। আর বিশেষ করে আমি সৌদি আরব প্রবাসী, সৌদি আরবে কর্মরত আছি, যদি সিলেক্ট হয়ে জানাবেন। আমার কাছে অনেক ঘটনা আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার। যদি ভাই এটা সিলেক্টেড হই তাহলে আমি আমার আরেক খালো এবং ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা রোমহর্ষ ঘটনা বলব। আমি শুদ্ধ তোমার সাথেই থাকতে চাই, কিভাবে সম্ভব? ভিতরে এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতে কেউ কখনো হাজির হয়ে যায় সুখের পলকে? bot.com আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর তলে আছেন। শুরুতেই বলেছিলাম আজকের ঘটনাগুলো এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। শুক্রবারে আপনারা শো শোনেন, অনেক এত এটাও জানেন যে বৃহস্পতিবারে আমাদের আরো একটি শো হয়। কিন্তু আপনারা নিশ্চয়ই এটা জানেন না যে এর বাইরেও আমরা কত কিছু নিয়ে আসি প্রতিদিন আপনাদের জন্য। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করুন। আগের ঘটনাতে আমরা জানলাম তিনি ভূত.com সম্পর্কে জানতেন না, আমরা এটা চাই না। চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। নদী শব্দটি শুনলেই কল্পনায় চলে আসি প্রকৃতি। মায়ের কোলে জাগ্রত এটি শিশুর কথা, কখনো অজস্র কান্নার স্রোতের ন্যায় বয়ে চলে, আবার কখনো শান্ত শিশুর মতো ভীষণ নিশ্চুপ। কিন্তু কখনো কি ভেবেছেন একটি মরা নদী যার কোনো স্রোত নেই, কোনো পানি নেই, সেটাই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা ভূত.com-এ পাঠানো আমার প্রথম ঘটনাটির সাথে সরাসরি যুক্ত থাকায় ঘটনাটি অনেক লম্বা। যেহেতু জীবনে প্রথম ঘটনা লিখতে বসেছি, তাই সাজিয়ে লিখতে পারবো কিনা জানি না। যতটুকু সম্ভব সাজিয়ে বলার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই তাদের মূল্যবান সময় দিয়ে ঘটনাটি শুনতে এসেছেন, তাই দেরি না করে ঘটনায় যাব। আমি মোহাম্মদ আশিকুর রহমান অমিত বলছি কুষ্টিয়া জেলার অন্যতম সুন্দর ও ছোট্ট একটি গ্রাম বাঁশগ্রাম থেকে। আমি একজন ঘোস্ট ইনভেস্টিগেটর এবং আমাদের প্রায় 13 জনের একটি টিম আছে। আমাদের একজন ওস্তাদ আছে। আমরা প্রায়ই প্যারানর্মাল জায়গায় সন্ধান করি এবং সেখানে গিয়ে ভৌতিক কোনো বিষয় আছে কিনা এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করি। জীবনের এই ছোট্ট বয়সে আমি অনেক কিছু দেখেছি যা হয়তো কেউ দেখতে চাইবে না। আমাদের গ্রামটি এই ডাকুয়া নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে। ডাকুয়া নদীটি কুষ্টিয়ার গলাই নদীর একটি ছোট্ট শাখা এবং নদীটা প্রায় এতটাই মৃত যে বর্ষাকাল আসলেও কোমরের বেশি পানি ওঠে না। গ্রীষ্মের গরমে নদীটা শুকিয়ে কাঠ হয়ে যায় এবং আমরা সহ অনেকেই সেখানে পিচ কেটে ক্রিকেট খেলি। নদীর পাড়ে রাস্তা এবং রাস্তার পাশেই আমাদের গ্রাম এবং নদীর ওপারে হিন্দু সম্প্রদায়ের একটি গোষ্ঠী ও তাদের পুরনো শ্মশান ঘাট।
ঘটনার সূত্রপাত হয় 2024 সালের জুলাই মাসে। আমাদের গ্রামের একজন অটো চালক, তার নাম রহিম, তার একটি ছেলে ছিল, তার নাম রতন। বয়স আনুমানিক 7 থেকে 8 বছরের মতো হবে। একদিন বিকেলে ছেলেটি তার একটি ফুটবল নিয়ে খেলতে বের হয়। বাড়ির পাশে একটা খোলা জায়গায় যায় সে, যেখান থেকে নদীটা অনেকটাই দূরে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসলেও ফিরে আসে না রতন। বাড়িতে না আসায় রতনের মা খুঁজতে বের হন তাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে রাত আরো গভীর হয়ে যায়। নদীর তখন কোমর পাড়ে। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামের লোকজন একত্রিত হয়ে খোঁজ করতে শুরু করে রতনের, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। এমনকি নদীতেও খোঁজ নিয়ে কিছুই পাওয়া যায় না। কিন্তু এই যে এত কিছু করা হলো, তার যে চিহ্ন মাত্র নেই, এটা মেনে নেওয়া কঠিন। কোনোভাবে রহিম ভাই এবং তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আমরা সবাই খোঁজ বন্ধ করি। সকালে আলো ফুটতেই আমরা আবার বের হই। কেউ কেউ মাইক ভাড়া করে ছুটে যায় আশেপাশের গ্রামগুলোতে। কোথাও নেই রতন। এভাবে কেটে যায় আরো একদিন। পরের দিন সকালে রতনের চাচি বাজারে যাচ্ছিলেন কিছু কেনাকাটা করার জন্য। বলে আছি আমাদের এদিকে অটো ভ্যান চলাচল করে সব সময়। তো উনি যখন ভ্যানে উঠে বসেন, তখন ওনার চোখ যায় নদীর মাঝে রতনের লাল ফুটবলের ওপর। তখন উনি চিৎকার করে খবর দেয় পুরো গ্রামবাসীকে। সবাই সেখানে যায় এবং নদীতে নেমে খুঁজতে থাকে রতনকে। কোথাও নেই রতন। এমনকি পানি এতটাই স্বচ্ছ যে পানি দিয়ে মাথা ডোবালেও নিচের মাটি সহ সবকিছু স্পষ্ট দেখতে পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে এবং পুলিশকে। খোঁজ চলতে থাকে পানিতে, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। এভাবে খোঁজ চলতে থাকায় প্রায় 2 দিন কেটে যায়, কিন্তু পাওয়া যায় না তাকে। 2 দিন পর আবার ছোট মামা নদীতে নামেন গরু গোসল করানোর জন্য, কিন্তু হাঁটু পানিতে নেমেই গরুটি হঠাৎ কেমন যেন ডেকে ওঠে পানির দিকে তাকিয়ে এবং ছুটে চলে যায়। মামা গরুটিকে ধরতে চেষ্টা করলেও গরুটি দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। শরীরে কাদা হয়ে যাওয়ায় মামা আবারও নদীতে যায় এবং পানিতে ডুব দিতেই কিছু একটা দেখে উনি পাড়ে উঠেই চিৎকার করে বেহুঁশ হয়ে যান। তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ভ্যান চালক ওনাকে দেখে এবং নিচে এসে ওনাকে হুঁশে ফেরায়। এরপর মামা ওনাকে বলেন নিচে উনি কাউকে বিভৎস অবস্থায় দেখেছেন। তখন ভ্যান চালক আশেপাশের লোকজনকে খবর দেয় এবং সবাই এসে একটা লাশ উদ্ধার করে। লাশটা আর কারো নয়, রতনের। রতনকে এতটা বিভৎস অবস্থায় পাওয়া যায় যে তাকে যদি দুর্বল হৃদয়ের কোনো মানুষ দেখে, সে সহ্য করতে পারবে না। লাশের বিবরণটা ছিল ওর হাত 2টা আকাশের দিকে, যেমনটা মানুষ আত্মসমর্পণ করলে করে, এবং চোখ 2টা বের হয়ে গেছে, সাথে ওর জিহ্বা অস্বাভাবিকভাবে বাইরে এসে পড়েছে। তারপর গ্রামের সবাই লাশটা ধরে নিয়ে আসে এবং দাফন কাজ সম্পন্ন করা হয়। কেটে যায় 1 মাস। নদীতে তখন পানি নেমে গেছে অনেকটা। একদিন আমাদের এক গ্রামের এক মেয়ে সান্দা একটি গামলায় করে কিছু কাপড় নিয়ে নদীতে যায় কাপড় ধুতে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও সে আর ফিরে আসে না। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ভাবে অনেক সময় পার হয়ে গেলেও বাড়িতে না আসায় সান্দার মা নদীতে যায় ওকে ডেকে নিয়ে আসতে, কিন্তু নদীর পাড়ে বসে আছে শুধু ওর গামলা ভর্তি জামা কাপড় আর জুতো, এবং পায়ের ছাপ স্পষ্ট বলে দেয় ওর নদীতে নেমেছে কিন্তু আর উঠে আসেনি। ব্যাপারটা অল্প সময়ের মধ্যেই জানাজানি হলে সবাই নদীতে নামি আমরা, এবং টানা 4 দিন খোঁজ করার পরও আমরা ব্যর্থ হয়ে ফিরে আসি। সবার মাথায় তখন একটাই প্রশ্ন, এই হাঁটু পানিতে মেয়েটা যাবে কোথায়? মেয়ে হারানোর শোকে পাগলের মতো হয়ে যায় ওর বাবা মা, কিন্তু পাওয়া যায় না তাকে। চলে যায় আরো 5 মাস। বৃষ্টির মৌসুম চলে গেলে নদীর পানি নামতে শুরু করে এবং নদীর পানি শুকিয়ে ওপরের মাটি শক্ত হয়ে যায়। আমরা বীজ কাটার জন্য সবাই মিলে কোদাল ও কাস্তে নিয়ে চলে যাই সেখানে। আমরা প্রায় 20-25 জনের একটি টিম জঙ্গল সাফ করে নিচে কাটার জন্য নদীর মাঝখানে একটা জায়গা নির্মাণ করি। বীজ কাটা শুরু করি। প্রথমে আমরা সিদ্ধান্ত নেই যে মাটি ওপর থেকে সরিয়ে সমান করে দিলেই হবে,
আমাদের দলের একটা ছেলে রকি কোদাল হাতে নিয়ে পিচের কাজ শুরু করে এবং বাকিরা সবাই মাটি সরানোর কাজ করতে থাকে। যখন আমরা পিচের অর্ধেকটা সম্পন্ন করে ফেলেছি তখন রকি আমাদের সবাইকে ডাক দেয় এবং আমাদের রক্তের মতো কিছু একটা দেখায়। শক্ত মাটি, সেখান থেকে রক্ত বের হয়ে আসছে। ওই জায়গায় কেমন নরম তুলি তুলে হয়ে আছে। তারপর ওপরে মাটি সরাতেই আমরা ওইখানে একটা পা আবিষ্কার করি। পরে আমরা পুলিশকে ফোন করলে সেখানে পুলিশ আসে এবং লাশ সংগ্রহ করে। তবে আশ্চর্যের বিষয় হলো এই লাশটাও আর কারো নয়, সে সন্তান আজ থেকে 5 বছর আগে এই নদীতে যে হারিয়ে গিয়েছিল। তবে ভয়ের ব্যাপার হলো এই যে ওর শরীরের মাংস একটুও পচেনি এবং পুরো শরীরে টিউমারের মতো পানি দিয়ে ফসকা পড়ে গেছে। আর ওকে এমন ভাবে পুঁতে রাখা হয়েছিল যেন কেউ ওর চুল ধরে মাটির নিচে নিয়ে গিয়েছিল। লাশের বিবরণ ওই রতনের মতো 2টা হাত আকাশের দিকে, আর চোখ ও জিহ্বা বের হয়ে এসেছে অস্বাভাবিকভাবে। পুলিশ লাশটাকে নিয়ে চলে যায় এবং যাবতীয় কার্যকলাপ শেষ করে জানাজা পড়িয়ে লাশটিকে দাফন দেয়া হয়। শীত চলে যায়, আবার নদীতে পানি আসে বর্ষার সময়। এবার পানির পরিমাণ একটু কম, তবে গ্রামের লোকজন বুদ্ধি করে একটা জায়গায় গর্ত করেছে, সেখানে পাট ডুবিয়ে রাখা যায়। একদিন আমাদের নদীর ওপারে হিন্দু সম্প্রদায়ের একটা ছেলে তার সাথে নদীতে নামেন পাট ডুবিয়ে রাখার জন্য। তারা তাদের কাজটি সম্পন্ন করেন, কিন্তু নদী থেকে আর বাড়ি ফিরে যেতে পারেন না। তবে এবার তাড়াতাড়ি তাদের লাশ পাওয়া যায় ওই পাট গাছের গাদার ভেতরে, সেখানেই তাদেরকে ডুবিয়ে রাখা হয়েছিল। তখন হাত দুটো উপরে আকাশের দিকে এবং চোখ ও জিহ্বা বের হয়ে এসেছে। মাত্র কয়েক ঘন্টায় লাশের মুখটা এত বিভৎস হয়ে গিয়েছিল যে আমরা যখন লাশ দুইটা দেখি আমাদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। পুলিশ এবারেও তদন্ত চালায়, কিন্তু কিছু পায় না। তবে এইবার আমাদের টিমের সবাই মিলে একটা আলোচনা করি এবং রহস্য উদ্ঘাটনের জন্য প্ল্যান করি। একটা কথা বলে রাখি, আজ থেকে 9 বছর আগে আমাদের একজন হুজুরের সাথে দেখা হয়েছিল। রাজশাহী থেকে বেরিয়ে এসেছিলেন। উনি রাস্তায় অচেতন হয়ে পড়েছিলেন। আমরা ওনাকে নিয়ে স্থানীয় একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করে দিই, ওনার চিকিৎসা করাই এবং সুস্থ হওয়ার পর উনি আমাদের সবাইকে একটি করে কালো রঙের পাথর দেন, যেটা আমরা সবাই আংটির মধ্যে সেট করে ব্যবহার করতাম। আলোচনা শেষ করে আমরা সিদ্ধান্ত নিই আজকে রাতে আমরা নদীতে ওই শ্মশান ঘাটে যাব এবং 3 জন করে টিম বানিয়ে দেখব আসলে এখানে কি ঘটছে। যেই ভাবা সেই কাজ। আমরা রাতে 10টার সময় আমাদের স্পেশাল টর্চ ও ক্যামেরা সহ যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ জিনিসপত্র লুকিয়ে শ্মশানে নিয়ে যাই। বলে রাখি, শ্মশানটা খুবই পুরনো এবং এই শ্মশানের পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক বট গাছ। ওই বট গাছের দিকে তাকালে মনে হয় যেন পুরো একটি গ্রামের ছায়া দেওয়ার জন্যই সে দাঁড়িয়ে আছে ওভাবে। যাই হোক, আমার টিম মেম্বারদের বুঝিয়ে আমরা 4টা দলে ভাগ হয়ে যাই এবং আলাদা আলাদা জায়গায় ক্যামেরা অন করে টর্চ হাতে বসে থাকি। আর চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। শুধু বাজারের দোকানে লাইট জ্বালানো হয়েছে। রাত 2:15 হঠাৎ করে বাজারের সব আলো বন্ধ হয়ে গেল। বুঝতে পারি বিদ্যুৎ চলে গেছে। এবার চারিদিকে অন্ধকার এসে আমাদের ঘিরে ফেলে। হঠাৎ আমার দরজার একজন বলে, ভাই দূরে থাকো, দেখো কিছু একটা আসছে। আমি তাকিয়ে দেখি আসলেই আবছা একটা আলো খুব ধীর গতিতে নদীর ওপর দিয়ে আসছে। তবে ওটা অনেক দূরে এবং আমাদের কাছে আসতেও অনেক সময় লেগে যাবে। আমরা এবার সবাইকে মেসেজ দিয়ে বলি একসাথে হওয়ার জন্য সবাই, এবং একসাথে হলে আমরা সবাই এক দৃষ্টিতে ক্যামেরা অন করে ওই আলোটার দিকে তাকিয়ে থাকি। আলোটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে এবং মনে হচ্ছে একটা ছোট নৌকায় একজন বসে আছে যার শরীর থেকে এমন আলো বের হচ্ছে। আমরা ভাবি, আচ্ছা নদীতে পানির ব্যবস্থা আর যে পরিমাণ কচুরি পানা আছে, নদীর উপর থেকে আপনা নৌকাটা আসছে কিভাবে? কিছুক্ষণ পর
ওই আলোটা আমাদের আরো কাছে চলে আসে। আমরা দেখি এতে কেউ যেন সেই দৃশ্য না দেখে। একটা সাদা অবয়ব, যার হাতে একটি মাথা, যেটা সে 2 হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে অনেক কালো একটা অবয়ব, যা অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর। ওই সাদা অবয়বটির আলো ছায় তাদের উপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছিল। যখন এভাবে তারা শ্মশানে এসে পৌঁছালো, এক এক করে প্রত্যেকটি কালো অবয়ব মিলিয়ে গেল। হ্যাঁ, আলোর সাথে আমরা দেখেছিলাম কালো অবয়ব, কিন্তু এই সাদা অবয়বটা সেভাবেই দাঁড়িয়ে রইল। হঠাৎ আমাদের টিমের একজন ফিসফিস করে বলল, ভাই, এটার তো কোনো ভিডিও রেকর্ড হচ্ছে না। তখন আমি ক্যামেরার দিকে তাকালাম, আসলেই কিছুই দেখা যাচ্ছে না। ঠিক কি দেখেছি, ঠিক দেখেছি নাকি আমার মস্তিষ্ক কোনো বিকৃত করেছে আমি বুঝতে পারছি না। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো নদীতে প্রবল বেগে স্রোত হচ্ছে এবং প্রচুর পানি নদীতে, কারণ স্রোতের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমরা সবাই তখন বুঝতে পারলাম আজকে হয়তো আমাদের সাথেও খারাপ কিছু ঘটতে চলেছে। হঠাৎ করে একটা তীব্র গোঙানির আওয়াজ কানে এলো। আওয়াজটা এতই তীব্র ছিল যে আমাদের কানের পর্দা ছিঁড়ে যাবার অতিক্রম। আমরা কান চেপে অপরটির দিকে তাকাতেই দেখি মহিলার একটা মাথা এবং মাথাটির থেকে জিভ বের হয়ে এসেছে। তারপর সেই মাথাটাকে পানিতে ফেলে দিয়ে তারা আবার চিৎকার করে গোঙাতে থাকে। আমি তখন বুঝতে পারলাম কালকে হয়তো এই নদীতে একটা লাশ পাওয়া যাবে যেটার মাথা থাকবে না। তবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজ যাই হয়ে যাক, এর শেষ দেখে ছাড়বো। আমাদের যিনি ওস্তাদ, তিনি আমাদেরকে কামড় শিখিয়ে দিয়েছিলেন এবং এই যে আমল, সেই আমলটি 13 বারের মতো পড়তে হয়। অবয়বটি আমাদের কাছে আসতে লাগলো আর আমরা বিকট পচা গন্ধ অনুভব করতে শুরু করলাম। আমরা হুজুরের কথা মতো আমল করতে শুরু করলাম। অবয়বটি যত আমাদের কাছে আসতে লাগলো ততই বিকট একটা পচা গন্ধ পাচ্ছিলাম। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের আমল চালিয়ে যাই এবং একটি স্বচ্ছ কাচের বোতল খুলে ওই বোতলে ফু দেই। মরতেই স্বচ্ছ বোতলটি কালো ধোঁয়ায় ভরে যায় এবং আল্লাহর নাম নিয়ে আমাদের ওস্তাদের কাছে চলে গেলাম আমরা। ওস্তাদ আমাদের দেখে বললেন, কিরে, শয়তানটাকে ভেতরে নিয়ে আয়। ভেতরে যেতেই ওস্তাদ ওই বোতলটা নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে আমাদের গ্রামের একটি কূপের মধ্যে ফেলে দিয়ে আসতে বলে। আলহামদুলিল্লাহ, এখন আর নদীতে কোনো সমস্যা নেই। তবে এখন আর নদীতে কেউ নামে না। নদীটার অস্তিত্ব বিশাল হলেও মন থেকে উঠে গেছে এই গ্রামবাসীর। এই ছিল ঘটনা। আল্লাহকে পড়ে শোনাবেন আর দোয়া করবেন আমার জন্য। হয়তো ব্যস্ত সময়ে লিখতে গেলাম কিন্তু ঠিক মতো লিখতে পারলাম না। আপনি চমৎকার লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যারা আপনার মতো লিখতে চান তাদের প্রতি আমার অনুরোধ, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, rasel.approach.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।